জামাত ভেসে আসেনি। জামাতের শক্তির উপর এই সরকার দাঁড়িয়েছিল এতদিন, নইলে বিএনপি ফেলে দিত। এখন জামাতকে ওভারলুক করে জামায়াতের একটি সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা। জামাত ইসলামী রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে, জামাত ইসলামী পলিটিক্স শিখেছে, জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে। লন্ডনে বিএনপির সাথে সরকারের যে বৈঠক হয় এবং যৌথ ঘোষণা হয়, তারপর একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে দেশে, এবং সেই সংকটের সূচনা করেছে জামাত ইসলাম এবং এনসিপি। তারা ওই বৈঠকের বিরোধিতা করেছে। তবে ইউনূস সরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে, বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। গেল কয়েক মাস ধরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল বিএনপি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে এরপরই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি আরও জোরালো করে বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের সাথে দলটির দূরত্ব বাড়তে থাকে। তবে লন্ডনের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে, ফলে এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কিন্তু বেঁকে বসেছে। জামাত ভেসে আসেনি। জামাতের শক্তির উপর এই সরকার দাঁড়িয়েছিল এতদিন, নইলে বিএনপি ফেলে দিত। এখন জামাতকে ওভারলুক করে ইউনূস সরকারকে বার্তা দিল, দুইটা বার্তা। একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না, এটা মেনে নেওয়া হবে না। জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না, মানা হবে না। আসসালামু আলাইকুম দর্শক, দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ এপিসোড নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে, কারণ এই নিউজটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখুন, জামাত একটি মন্তব্য করেছে, সে মন্তব্যর কথাটি হচ্ছে যে এতদিন পর্যন্ত জামাতের উপর ভর করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছিল। এই কথাটি কতটুকু সত্য? আসলে এই কথাটি যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে 100% সত্য। কারণ এতদিন যদি জামাত যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো এতদিন বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে একদম শেষ করে দিত, আবার একটা নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার বসাতো। কারণ আপনারা জানেন যে ইশরাককে কেন্দ্র করে বিএনপি কিন্তু একটি নতুন চক্রান্ত তৈরি করেছিল। এই চক্রান্তর মূল কারণ ছিল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ফেলা। এক্ষেত্রে কিন্তু জামাত সর্বপ্রথম এবং এনসিপি এই দুই দল মিলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করেছে। এখন লন্ডন হোটেলে বসে বাংলাদেশের নির্বাচনের তারিখ কেন ঘোষণা করা হবে এ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট আলোচনা করেছেন কয়েকটি রাজনৈতিক বিশ্লেষক। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল আসল ঘটনা বোঝার জন্য, দেখার জন্য এখন আমরা পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে, বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্যত ডক্টর ইউনূস সরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে। জামাত ইসলামী রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে, জামাত ইসলামী পলিটিক্স শিখেছে, জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে। কথা ক্লিয়ার। জামাত ইসলামীর রক্তের উপর ভিত্তি করে শিবিরের দূরদর্শিতায়, শিবিরের 9 দফায় হাসিনার পতন হয়েছে, তার উপর ভিত্তি করে শিবিরের ছেলেরা ইউনূসকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে। এই সাদিক কায়েমরা যোগাযোগ করেছে প্রফেসর ইউনূসের সাথে। সেই ইউনূস যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে, সেই বাংলাদেশ বাদ দিয়ে লন্ডনে বসে এমন একজনের সাথে যৌথ ঘোষণা দিবেন এবং সেখানে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন যার কোনো অস্তিত্বই বাংলাদেশে ছিল না। এটা শহীদদের রক্তের সাথে 24-এর গণবিপ্লবের সাথে গাদ্দারি। জামাত ইসলামী এটা মেনে নিতে পারে না। জামাত ইসলামী এই সংলাপ বয়কট করে ইউনূস সরকারকে বার্তা দিল, দুইটা বার্তা। একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না, এটা মেনে নেওয়া হবে না। জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না, মানা হবে না। জামাত ভেসে আসেনি।
জামাতের শক্তির উপর এই সরকার দাঁড়িয়েছিল এতদিন, নইলে বিএনপি ফেলে দিত। এখন জামাতকে ওভারলুক করে তারেক রহমানের সাথে সমঝোতা, বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা, এমন ভাব যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে, নেক্সট প্রাইম মিনিস্টারের সাথে, এটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষুণ্ণ করেছে। তো জামাতের দুইটা বার্তাই বয়কটের মতো, একটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না। অতএব লন্ডনের যে কথিত যৌথ ঘোষণা, সেখানে জামাত ছিল না। হ্যাঁ, ওইখানে আলোচনার সারবস্তু বাংলাদেশে ঐক্যমত কমিশনের সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারতো, কিন্তু সেটা করেনি। নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে প্রধান উপদেষ্টা, এটা জানিয়ে দিয়েছে। জামাত এতে মাইন্ড করেছে, শুধু জামাত না, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইন্ড করেছে, এনসিপি মাইন্ড করেছে, চরমোনাই মাইন্ড করেছে, এদেশের জনগণ মাইন্ড করেছে। জনগণ ওই লন্ডন ঘোষণা, লন্ডন জয়েন্ট স্টেটমেন্ট এগুলো মানে না। এই রোজার আগে নির্বাচন, এটা নিয়ে আপত্তি না, আপত্তি হচ্ছে সময়সীমা নির্ধারণের পদ্ধতি। জামাত ইসলামী এই বয়কটের মধ্য দিয়ে আরেকটা বার্তা দিল যে শহীদদের রক্তের সাথে কোনো গাদ্দারি জামাত মানবে না, 24-এর গণবিপ্লবের সাথে কোনো বেঈমানি জামাত মানবে না। জামাত ইসলামী এখানে একটা থিওরি ফলো করছে, আমার কাছে মনে হয়েছে। আমার বন্ধুবর ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি একটা কথা বলেছেন না, যে জুলাইয়ের সাথে যে গাদ্দারি করবে সে যদি আমার বাপ হয়, ও আমার বাপ না। এনসিপি যদি বুঝতো যে জামাত বয়কট করবে, জামাত বয়কট করে এখানে জামাত হিরো হয়ে গেল। লন্ডন ঘোষণা বাতিল করতে বা পুনর্বিবেচনা করতে জামাতের এই বয়কট ভূমিকা পালন করবে, সরকারকে লাইন ধরে ঘাট ধরে লাইনে আনবে। এনসিপি যদি বুঝতো যে না, জামাত বয়কট করবে, তাহলে তারা আগে বয়কট করতো। কারণ এখানে বয়কট করে জামাত হিরো হয়ে গেল, জনগণ এখন জামাতের এই অবস্থানকে সমর্থন করবে। জাস্ট খোঁজ খবর রাখেন, নিউজ পেপারে এসেছে, কমেন্টগুলো দেখেন, মানুষ বলছে যে ঠিক আছে, এটাই ঠিক আছে। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বেলা 11টার পরে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি এতে যোগ দেননি। জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না, বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করছে দলটি। প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে। জামায়াতের একটি সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা। জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের এই নতুন সময়সীমা নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করছে। জামায়াত গত শনিবার বলেছে, কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর বিদেশে যৌথ সংবাদ সম্মেলন করা ও বৈঠক নিয়ে যৌথ বিবৃতি দেয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে গত 13 জুন এক বিবৃতিতে এনসিপি বলেছে, নির্বাচন ইস্যুতে সরকার একটি নির্দিষ্ট দলের দাবিকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের মূল দাবি, বিচার ও সংস্কার তেমন গুরুত্ব পায়নি। জাতীয় নাগরিক পার্টি একে অত্যন্ত হতাশাজনক মনে করে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। গেল কয়েক মাস ধরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল বিএনপি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে এরপরই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি আরও জোরালো করে বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের সাথে দলটির দূরত্ব বাড়তে থাকে। তবে লন্ডনের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। ফলে এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কিন্তু বেঁকে বসেছে অভ্যুত্থানের পক্ষের অন্য শক্তিগুলো। দর্শক, লন্ডনে বিএনপির সাথে সরকারের যে বৈঠক হয় এবং যৌথ ঘোষণা হয়, তারপর একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে দেশে, এবং সেই সংকটের সূচনা করেছে জামাত ইসলাম এবং এনসিপি। তারা ওই বৈঠকের বিরোধিতা করেছে। তারা বলছে যে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না। দর্শক, তার প্রতিফলন দেখা গেল যে লন্ডন বৈঠকে ক্ষুব্ধ জামাত বয়কট করলো ঐক্যমত্য কমিশনের সংলাপ, এবং এই সময় এই সংলাপ বর্জন করা মানে খুবই বিপজ্জনক। এই কারণে যে লন্ডন বৈঠকে যেটি ঠিক হয়েছিল যে সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে রমজানের প্রথম ভাগে বা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন। তো সেটা এখন কি দাঁড়াবে? আজকে দেখলাম ঐক্যমত্য কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ, তিনি বলছেন যে জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের কাজ শেষ হবে বা ঐক্যমত্য যৌথ একটি ঘোষণা সেটি
সম্ভব হবে যে কোন কোন পয়েন্টে ঐক্যমত্য হলো, সেই বিষয়গুলো তারা প্রকাশ করবে। এরকম একটা চূড়ান্ত প্রস্তুতির আগে জামাত ইসলাম সেই সংলাপ বয়কট করেছে, আরেকটি সংকট কিন্তু তৈরি হলো। জানি না এখন এটি কিভাবে মিট করবে, কিন্তু এখানে আমার কথা আছে। আচ্ছা, তার আগে দর্শক এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করব, এবং আমাদের এই সংবাদ এবং বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জামাত ইসলামী এই যে হঠাৎ করে অভিমান বা ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে এই যে সংলাপ বর্জন, এটি কতখানি যুক্তিসঙ্গত সেটি নিয়ে দর্শক কিছুটা বিশ্লেষণ করি। খবরটা একটু দেখি। শুধুমাত্র বিএনপির সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামাত ইসলামী। সংবিধান সংস্কারে আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়। 3 দিন ব্যাপী এই সংলাপে 30টি রাজনৈতিক দল এবং জোটকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি, এনসিপি সহ অন্যান্য দল এলেও জামাত আসে, তবে এনসিপি বয়কট করেনি, এনসিপি এসছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্বকারী করা ডক্টর হামিদুর রহমান আজাদ সমকালকে বলছেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।